মঞ্চে আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড অচিন্ত মল্লিকের নাম প্রস্তাব করছি। আচ্ছা কমরেডস, আমি এই প্রস্তাব সমর্থন করছি। মঞ্চে উপস্থিত আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সহকর্মীগণ এবং আজকের এই সমাবেশে উপস্থিত কমরেডগণ, বন্ধুগণ, মা বোনেরা, আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন যে আমাদের পার্টি বেশ কিছুদিন আগেই এই 10ই মার্চ গোটা রাজ্যের 10টা জেলায় 10টা জায়গায় সমাবেশের আহ্বান জানিয়েছিল। ইতিমধ্যে গতকাল একটা জায়গায় সভা হয়েছে উত্তরবঙ্গে, জলপাইগুড়ি। আজকে 9টা জায়গায় সমাবেশ হচ্ছে, আগামীকাল একটা জায়গায় আছে। ফলে 10টা জায়গায় ঠিক করা থাকলেও 11টা সমাবেশ পার্টি রাজ্য কমিটির ডাকে গতকাল, আজ এবং আগামীকাল অনুষ্ঠিত হবে। কেন এই সমাবেশ ডাকা হয়েছে ইতিমধ্যেই আপনাদের কাছে সে প্রচার নানাভাবে পৌঁছেছে নিশ্চিতভাবে। আমাদের সামনে একটা বড় লড়াই, গোটা দেশের সামগ্রিকভাবে দেশকে রক্ষা করা, দেশের মানুষকে বাঁচানো। আমাদের রাজ্যের যে ভয়ঙ্কর আক্রমণের মধ্যে মানুষ রয়েছে সমস্ত দিক থেকে, তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে কেন্দ্রের শাসক দল বিজেপি, আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, এই দুই দলকে আগামী লোকসভা নির্বাচনে জনবিচ্ছিন্ন করা, আরো কোণঠাসা করা এবং তাদের পরাস্ত করার আহ্বান জানানোর এই লক্ষ্য নিয়েই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হচ্ছে। আমি বেশি কথায় যাব না, কিন্তু সভাপতি হিসাবে দুটো কথা বলতে হয় রেওয়াজ। আমরা সবাই জানি এটা যে গোটা দেশে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। গোটা গণতন্ত্রকে কার্যত হচ্ছে ধ্বংসাবশেষের সামনে এসে দাঁড় করিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার মোদী। আমাদের দেশের সামগ্রিকভাবে অর্থনৈতিক সংকট অতীতে কখনো এই চেহারা নেয়নি স্বাধীনতার পরবর্তীকালে নেতৃত্বে সব নিয়ে বিস্তারিত বলবেন, আমি যা বললাম। আমাদের দেশে সামগ্রিকভাবে মানুষের মধ্যে যাতে ঐক্য গড়ে উঠতে না পারে, ঐক্য বিরোধী একটা পরিবেশ পরিমণ্ডল গড়ে তোলার চেষ্টা হচ্ছে মানুষকে বিভাজনের মধ্যে দিয়ে। সামগ্রিকভাবে এই নীতির এবং গোটা দেশকে যে লুটেরাদের হাতে তুলে দেওয়া, তাকে পরাস্ত করার, তার সাথে আমাদের রাজ্যে একবারে নিচে থেকে ওপর পর্যন্ত যে দুর্নীতির রাজ চলছে, যে দুষ্কৃতির রাজত্ব চলছে, তার অবসান ঘটাতে আজকে গোটা পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, জোটবদ্ধ হচ্ছেন। মানুষের শক্তি, মানুষের ঐক্যের শক্তি প্রতিদিন প্রসারিত হচ্ছে, প্রতিদিন তা আরো অনেক বেশি শক্তিশালী হচ্ছে। বিজেপি তৃণমূল তারাও বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে পশ্চিমবাংলার যে মাটি তারা পেয়েছিল সেই মাটি আলগা হয়ে যাচ্ছে, দেখছেন না? এই সময়ের মধ্যে, এই মাসের মধ্যে 4 দিন প্রধানমন্ত্রীকে আমাদের রাজ্যে হচ্ছে ঘুরে বেড়াতে হয়েছে। আর কদিন আসবেন ভোটের আগে পর্যন্ত আমরা জানি না। অন্য কোন নেতার উপর ভরসা নেই, স্বয়ং প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে এবং ভোটের আগে আবার নতুন নতুন প্রতিশ্রুতি মানুষের সামনে হাজির করা হচ্ছে। গ্যাসের দাম কম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও ছুটে বেড়াচ্ছেন প্রতিদিন জেলায় জেলায়, প্রশাসনিক সভার নাম করে, সরকারি সভার নাম করে রাজনৈতিক সভা করছে। কিন্তু বুঝতে পারছেন ক্রমশ
ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন তার। আজকে তৃণমূলের সমাবেশ ছিল ব্রিগেডে, কিছুক্ষণ দেখার একটু সুযোগ ঘটেছে। কার্যত যদি বলেন সেই শরীরী ভাষা, সেই বাক্যবিন্যাস, সেই বক্তৃতার ভাষা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যায়নি। একটা হতাশা চেপে বসছে গোটা তৃণমূল কংগ্রেসের সমগ্র নেতৃত্বের মধ্যে, মুখ্যমন্ত্রী পর্যন্ত। গায়ের তৃণমূল কর্মীদের দেখেন না কি? গায়ের তৃণমূল কর্মীরা আগের মতো বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি? আগের মতো আপনাদের কাছে বুক চিতিয়ে ঘুরে বেড়ে শাসাতে আসছে না। তারাও বুঝে গেছে যে গোটা পশ্চিম বাংলায় কখন কি হবে কেউ জানে না। আজকে সন্দেশখালীতে মা বোনেরা তারা বেরিয়ে হচ্ছে, তৃণমূল নেতাদের ঘর ছাড়া করছে, গ্রাম ছাড়া করছে, তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিচ্ছে। ফলে আমার ভাগ্যে কোন দিন কি জুটে যাবে, তার থেকে বাবা একটু সরে থাকাই ভালো। ফলে তারাও বুঝে গেছে, কিন্তু এতে আত্মসন্তুষ্টির কোনো কারণ নেই। আরো মানুষের কাছে আমাদের পৌঁছাতে, মানুষের দরে দরে পৌঁছাতে। আজকে সমগ্র দেশের সংকট, আমাদের গোটা দেশের অবস্থা, লুটেরাদের রাজত্বের খতম করার আহ্বান, আমাদের দেশের, আমাদের রাজ্যের দুর্নীতি রাজ, দুষ্কৃতি রাজের অবসান করার জন্য প্রতিটি মানুষকে কাছে পৌঁছে আরো ঐক্যবদ্ধ, আরো জোটবদ্ধ করতে হবে। এই ঐক্যকে আরো প্রসারিত করতে হবে, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। এবং আজকের এই সমাবেশে এখন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক এবং কার্যত আজকে 2 জেলার মিলন সমাবেশ, এই সমাবেশে বক্তৃতা করবেন কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি। আচ্ছা, কমরেড সভাপতি, উপস্থিত কমরেড বন্ধুগণ, মা ও বোনেরা, আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে প্রত্যেককেই আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং লাল সালাম জানাচ্ছি। অনেকের ধারণা গতকাল, আজ এবং তারপরে কালকে পর্যন্ত যে সমস্ত সমাবেশগুলো হচ্ছে সেগুলো বোধহয় হচ্ছে যে তৃণমূলের যে ওই ব্রিগেডে যে চোরের সমাবেশ হচ্ছে, সেই চোরের সমাবেশের বিরুদ্ধে পাল্টা সমাবেশ। কিন্তু এটা জেনে রাখতে হবে যে চোরের বিরুদ্ধে পাল্টা সমাবেশ হয় না। নানা রকম চোর, 64 রকমেরও বেশি চোর তৃণমূলের মধ্যে ঢুকে রয়েছে। চাল চোর, গম চোর, লোহা চোর, মুরগি চোর, গরু চোর, মোরাম চোর, পাথর চোর, ঘর চোর, রেশন কার্ড চোর, সারদার চোর, নারদার চোর, চাকরি চোর। যদি সব চোরের কথা বলতে শুরু করি তাহলে পরে হচ্ছে যাই সারাদিন শেষ হয়ে যাবে। এত রকমের চোর ঢুকে আছে। এই চোরেদের বিরুদ্ধে হচ্ছে পাল্টা মিছিল, চোরেদের বিরুদ্ধে পাল্টা মিছিল মিটিং নয়, চোরেদের বিরুদ্ধে হচ্ছে যে দে পাল্টা মিটিং করার দরকার আছে। আজকে সেই দে পাল্টা মিটিং আমরা সমস্ত জায়গাতে করছি আর কি। কারণ এই যে এরা গোটা জায়গাতে দেখবেন যে গোটা দেশ জুড়ে এখন এই আপনারাই, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা এখন নিজেরাই উত্তর দিয়ে দেবেন। ভারতবর্ষে এই নির্বাচন হতে চলেছে, লোকসভার নির্বাচন। লোকসভার নির্বাচনে বিজেপি মাত্র 6টা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ, বাকি 6টা রাজ্যে ওদের জোট সরকার, আর বাকি 17টা রাজ্যে ওদের নাই। বিজেপি জানে যে ও একা জিততে পারবে না। বিজেপির বিরুদ্ধে আমরা হচ্ছে ইন্ডিয়া সংঘ জোটকে তৈরি করে আমরা লড়াই করার চেষ্টা করছি। পশ্চিম বাংলাতে যে লড়াই হতে চলেছে আগামী দিনে, সেই লড়াই একদিকে থাকবে ইন্ডিয়া এবং বামেরা, একদিকে থাকবে বিজেপি, আর একদিকে থাকবে তৃণমূল। তৃণমূল আজকেই হচ্ছে ইতিমধ্যেই 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার মনে করুন যে লোকসভা নির্বাচনের পরে তৃণমূল তো একাই এই 42টা আসন নিয়ে লোকসভাতে, দিল্লিতে সরকার তৈরি করতে পারবে না। যা যদি বা 2-4টে জেতে তৃণমূল, এবং জেতার পরে দিল্লিতে যখন হচ্ছে সরকার তৈরি করার সময় হবে, তখন তৃণমূলকে কিন্তু বলতে হবে যে আমি নির্বাচনে জেতার পরে আমি কোন দিকে যাব, এনডিএর দিকে, বিজেপির দিকে যাব না 5-এর উপর বসে থাকবো, এবং এটা তাকে বলতে হবে। আজকে
আপনারা নিজেরাই জানেন। যা 2-4টে জিতবে ও কোন দিকে বসে থাকবে, 5-এর উপর বসে থাকবে না হচ্ছে ইন্ডিয়ার দিকে যাবে, আপনারা নিজেরাই জানেন কোন দিকে থাকবে বসে ওরা। তাহলে পাঁচিরে বসে থাকবে, আর পাঁচিরের উপরে যদি বসে থাকে তারপরে ঝাঁপ দেবে কোন দিকে দরকার পড়ে, বিজেপির দিকে ঝাঁপ দেবে। তাহলে পরে কিছু সংখ্যালঘু অংশের মানুষের কাছে তৃণমূল মসিয়া হয়ে প্রচার করছে যে দেখো বিজেপির বিরুদ্ধে যদি লড়তে চাও তাহলে পরে হচ্ছে আমাকে ভোট দাও। কিন্তু মজার কথা এটাই যে তৃণমূল আর বিজেপি এই দুজনেই হচ্ছে যে আরএসএস এর দুটি সন্তান। আরএসএস এর এই দুটো সন্তান তৃণমূল এবং বিজেপি। যদি কেউ মনে করে থাকেন যে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জব্দ করব, কিংবা যদি কেউ মনে করে থাকেন যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে জব্দ করব, জেনে রাখবেন যে কোনো মতেই জব্দ হবে না, বরঞ্চ বিজেপি আরো বুকের উপরে পাথরের মতন চেপে বসবে। এই কারণে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মেহনতি মানুষকে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থীদেরকে জয়যুক্ত করে দিল্লিতে একটা গণতান্ত্রিক সরকার তৈরি করতে হবে। আমরা আশা করব যে আপনারা সেই সাহস নিয়ে আপনারা যাবেন, গ্রামে গঞ্জে প্রচার করবেন এবং বাম এবং গণতান্ত্রিক শক্তিকে জয়যুক্ত করবেন। এইটুকু বলে আপনাদের প্রত্যেককে বামফ্রন্টের পক্ষ থেকে অভিবাদন, লাল সালাম জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। আজকের সমাবেশে এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য এবং পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড সৈয়দ হোসেন। আমি তাকে বলার জন্য আহ্বান। কমরেড সভাপতি, উপস্থিত কমরেডস বন্ধুগণ এবং আমাদের এই মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রত্যেককে অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন যে আজ পশ্চিমবঙ্গে কলকাতাতে একটা সমাবেশ হয়ে গেছে, আর পশ্চিমবাংলায় এখানের মতো আরো অনেকগুলো জায়গায় সমাবেশ হচ্ছে। আমরা যে সমাবেশ করছি সেই সমাবেশে উপস্থিত আছেন আমাদের রাজ্যের যারা খেটে খাওয়া মানুষ, তারা উপস্থিত আছে। আর যারা রাজ্যের মানুষকে লুট করছে, যে লুটে খাওয়া, তারা আজ কলকাতায় গেছে 75-25-এর ভাগ আগামী সময়ে যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা করতে। পশ্চিমবঙ্গে 11 সালের পর থেকেই গণতন্ত্র নেই। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বসার পর একটার পর একটা নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ হয়েছে। শুধু বালি চুরি হয়নি, শুধু গরু চুরি হয়নি, শুধু কয়লা চুরি হয়নি, 100 দিনের কাজের টাকা বা আবাসের টাকায় লুট হয়নি। লুট হয়েছে আমাদের রাজ্যের গণতন্ত্র, লুট হয়েছে মানুষের অধিকার, ভোটাধিকার। দাঁড়াতে দেয়নি, ভোট দিতে দেয়নি। আমাদের রাজ্যের মানুষের এই অধিকারকে লুট করেছে। বছরের পর বছর পেরিয়েছে। কি করেছে কেন্দ্রীয় সরকার? কি করেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান? দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষের উপর অবিচার হয়েছে, নির্যাতন হয়েছে, লুট হয়েছে। সরকার দর্শকের ভূমিকা পালন করেছে, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। একটার পর একটা নির্বাচন পেরিয়েছে, পশ্চিমবাংলার মানুষের ভোট নিয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় অরাজকতা বন্ধ করার ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দিল্লি সরকার। সামনে নির্বাচন, এই নির্বাচন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবাংলায় খেটে খাওয়া মানুষ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই সংগ্রামে অংশগ্রহণ করবে। যেমন তৃণমূল কংগ্রেস মানুষকে লুট করে, ঠিক সেই একইভাবে ভারতীয় জনতা পার্টি অথবা তৃণমূল কংগ্রেস, এই দুটো শক্তিকে যারা পরিচালনা করে পেছন থেকে, আমাদের দেশের কর্পোরেট, আমাদের দেশের ধনী মহাধনীরা, তারা পেছন থেকে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাতে তাদের বিশ্বস্ত মিত্র বিজেপিকে আবার পুনরায় ক্ষমতায় বসানো যায়। পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের আপনাদের শুধু এই লড়াই নয়,
যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাস্ত করা। পশ্চিম বাংলার মেহনতি মানুষের লড়াই, যারা পশ্চিম বাংলার জনগণকে লুট করছে, যারা পশ্চিম বাংলার মেহনতি মানুষকে লুট করছে, তাদের বিরুদ্ধেও ভারতবর্ষের মানুষকে যারা লুট করছে সেই কর্পোরেটের বিরুদ্ধে লড়াইও আপনাদের সামিল হতে হবে। তাদের টাকা আছে, তাদের প্রচার আছে, প্রচার যন্ত্র আছে, মিডিয়া আছে। একই সঙ্গে তৃণমূলকে পরাস্ত করতে গেলে অর্থকে পরাস্ত করতে হবে, লগ্নি পুঁজির টাকাকে পরাস্ত করতে হবে, পরাস্ত করতে হবে মিডিয়ার শক্তিকে পরাস্ত করতে হবে, প্রচারকে পরাস্ত করতে হবে। এবং সেই পরাস্ত করার শপথ নিতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। নির্বাচন তৃণমূল কংগ্রেস বা বিজেপি, তারা আমাদের দেশের এই কর্পোরেটের স্বার্থকে রক্ষা করে, মানুষ এটা উপলব্ধি করেছেন। যে বাজেটে আমাদের দেশের গরিব মানুষ যারা মুড়ি খান তাদের উপর যে ট্যাক্স চাপে, সেই একই বাজেটে আমাদের দেশের কর্পোরেটের ট্যাক্স হচ্ছে ছাড় হয়। আমাদের দেশের যখন প্রতিদিন 30 জন করে কৃষক আত্মহত্যা করছে, তখন আমাদের দেশের কৃষকদের লড়াই, তাদের ঋণ মকুবের জন্য তা সরকার অনুমোদন করে না। কিন্তু মাত্র 10 বছরে 15 লক্ষ কোটি টাকা আমাদের দেশের কর্পোরেটের হাতে তুলে দেয় এই সরকার, মোদী সরকার। আমাদের দেশের বেকাররা যখন কাজ পায় না আত্মহত্যা করে, তখন যাতে শ্রমের যোগানকে বাড়ানো যায়, যাতে মেহনতকে লুট করতে পারে কর্পোরেট, তার জন্য আমাদের দেশে সরকারের সমস্ত দপ্তর, রেল, ব্যাংক, বিমা, কয়লা, বিদ্যুৎ, খনি সমস্ত জায়গায় নিয়োগকে বন্ধ করে দেয়, যাতে আমাদের দেশের শ্রমের বাজারে সস্তায় মেহনতকে কিনতে পারে, সস্তায় গতরকে কিনতে পারে, তার ব্যবস্থা করে দেয়। সেই জন্য এই লড়াই আমাদের দেশের মেহনতি মানুষের লড়াই, কর্পোরেটের বিরুদ্ধে, ধনীদের বিরুদ্ধে লড়াই। ওরা টুকরো করতে চাইছে, আমাদের মানুষকে টুকরো করতে চায়, মেহনতিদের টুকরো করতে চায়। এ টুকরো শুধু হিন্দু মুসলিমের টুকরো না, এ শুধু খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা না, এ টুকরো করা আমাদের দেশের মেহনতি মানুষদের জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে তারা টুকরো করতে চায়। তারা চায় পশ্চিমাঞ্চলে সাঁওতালদের সঙ্গে কুর্মীদের লড়াই লাগিয়ে সেখানে মেহনতিদের টুকরো করতে। ওরা চায় রাজবংশী এবং অরাজবংশীর লড়াই লাগিয়ে উত্তরবঙ্গের মেহনতি মানুষকে টুকরো করতে। ওরা চায় পশ্চিম বাংলার মাটিতে হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে পশ্চিম বাংলার গরিব মেহনতি মানুষকে টুকরো করতে। খ্রিস্টানদের সঙ্গে লড়াই লাগিয়ে তারা মানুষকে টুকরো করতে চায়। আমাদের এই জমায়েত, আমাদের এই সভা মানুষের ঐক্যবদ্ধ করার সভা, মেহনতি মানুষের জোট তৈরি করার সভা। আমরা জানি শাসক কখনো চায় না মেহনতি মানুষ, শ্রমিক তারা এটা উপলব্ধি করুক তাদের ক্ষমতা। দেশে দেশে, পৃথিবীর সব দেশে শাসক চিরদিন মেহনতি গরিব মানুষকে শোষণ করে যায় এবং তাদের মধ্যে ভয় ভীতি তৈরি করার সঙ্গে সঙ্গে তাদের যে ক্ষমতা, তাদের যে শক্তি, এই শক্তি যাতে তাদের উপলব্ধির মধ্যে না আসে তার ব্যবস্থা করে শাসক। আমরা কমিউনিস্টরা এর বিপরীত পথে হাঁটে। আমরা বলি যারা চাকা ঘোরায়, যারা ফসল ফলায়, যারা গ্রামে গঞ্জে মেহনতের ঘাম ঝরায়, তারাই আমাদের দেশের প্রধান শক্তি। তাদের শক্তি হচ্ছে আসল, তাদের জোট তৈরি করতে হবে। আমরা দেখছি আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে এই জেলার বিভিন্ন প্রান্তে কিভাবে আমাদের গরিব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। এ শুধু একটা সন্দেশখালী না, গোটা পশ্চিম বাংলায়, পূর্ব বর্ধমান জেলায় শত শত সন্দেশখালী আছে যেখানে একটা কেষ্ট মোড়ল কিংবা একটা শাহজাহান নেই। অসংখ্য শাহজাহান আছে, তাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম। এই সংগ্রাম এই নির্বাচনের গুরুত্বপূর্ণ সংগ্রাম। আমাদের রাজ্যের পঞ্চায়েতের মন্ত্রী প্রদীপ মজুমদার কিছুদিন আগে গরিব মানুষের উপর অত্যাচার করত, গরিবদের লুট করত, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং সেখানে গরিব মেহনতি মানুষ তার শক্তি বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
করছে। আমরা দেখেছি লুটের টাকা, সেই টাকা কেমন করে উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা এই যে মানকড়ে মিটিং করছে, তৃণমূল কংগ্রেস 11 সালের পরে যেমন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি পঞ্চায়েতের নির্বাচনের পর, বিশেষ করে 13 সালের পরে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে পার্টি অফিস দখল করেছে, আমাদের কমরেডদের ঘরছাড়া করেছে, খুন করেছে, আক্রান্ত করেছে, ঠিক সেই একইভাবে এই যেখানে মিটিং করছেন মানকড়ে, এখানে পার্টি অফিস তৃণমূলের পরে বিজেপি সিপিআইএম এর অফিস দখল করেছিল। শুধু তাই না, এখানকার পার্টি অফিসে থাকা আমাদের গাছ, মূল্যবান গাছ, তা লুট করেছিল, পরে কমরেডরা তার পুনর্দখল করে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে, তারা একটার পর একটা জায়গায় তাদের যেখানে শক্তি আছে সেই শক্তির প্রকাশ ঘটিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। এই এলাকারই বুধবুড়ে যেখানে হচ্ছে নস্কর বাঁধ, সেখানে গত নির্বাচনে বিজেপির শক্তি থাকার জন্য আমাদের গরিব মানুষকে ভোট দিতে দেয়নি, এই কারণে যে তারা সিপিআইএম বামপন্থীদের ভোট দেবে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির গণতন্ত্র হত্যার ক্ষেত্রে কোনো পৃথক পার্থক্য ভূমিকা নেই। আসলে আরএসএস গণতন্ত্রে বিশ্বাস করে না, ফলে বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসও গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না। আপনারা নেতৃত্বের বক্তব্য শুনবেন, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এই সময়ে প্রচন্ড চাষের সময়, চাষের কাজের চাপ আছে, এখন আলু তোলার কাজ চলছে, মাঠে নিড়েনের কাজ চলছে। এই অবস্থা তো আপনারা এসেছেন, আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের লাল সালাম জানাই। এবং আগামী লড়াই, আগামী সংগ্রাম এ শুধু নির্বাচনে বক্তৃতার মধ্যে দিয়ে হবে না, গ্রামের মাঠে নামতে হবে, লড়াই করতে হবে, নির্বাচনের আগেই পরাস্ত করতে হবে প্রতিটা গায়ে তৃণমূল কংগ্রেসকে, পরাস্ত করতে হবে বিজেপিকে। তার প্রস্তুতি নেন, সে কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। এখন এই সমাবেশে বক্তব্য রাখবেন সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী কমরেড দীপশিতা ধর। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন এই জেলার নেতৃত্ব, আমার কমরেডরা, সাথীরা, বন্ধুরা যারা আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম। বেশ কদিন ধরে আমার শরীরটা ঠিক নেই, কখনো কাশি হচ্ছে, কখনো আক্কেল দাঁত উঠছে, কখনো গলায় ব্যথা, গিলতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। তো সাধারণভাবে যদি আমাদের অল্প শরীর টরীর খারাপ হয় তাহলে আমরা ওষুধ খাই না, যে নিজে নিজেই ঠিক হয়ে যাবে, একটু সময় দিই, বাড়িতে থাকি, রেস্ট নিই, মার খাবার খাই, একটু বাড়ির খাবার দাবার খাই, শরীর ঠিক হয়ে যাবে। যদি 2-3 দিনে শরীর ঠিক না হয় তখন বাড়ির লোকজন বলে যে না, শরীরটা ঠিক হচ্ছে না, এবার যা একটু ডাক্তার দেখিয়ে নে, ডাক্তার দেখিয়ে একটু ওষুধ টষুধ খা। অনেক সময় হয় শুধু ওষুধ খেলে ডাক্তার দেখালেও হয় না, যদি যেতে লেট হয়ে যায়, যদি যেতে সময় চলে যায়, ডাক্তারবাবু তখন বলেন আর ওষুধ খেয়ে লাভ নেই, এবার অপারেশন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাও সেরকম হয়েছে। 2011 সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, তৃণমূলকে নিয়ে এসেছিলেন, যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে, ভেবেছে তো হয়, কদিন যাক, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, কিছু করেননি। 2016-তে যখন আবার তারা ফিরে এসেছেন, 2019-এ যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সাঙ্গাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে, তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে, এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যে আর ওষুধ টষুধ দিয়ে লাভ নেই, আর মিটিং মিছিল করে লাভ হবে না, এবার অস্ত্রোপচার চাই, এবার অপারেশন করতে হবে, তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে। সেই 2024-এর ইলেকশন চলে এসেছে, 2024-এর লোকসভা ইলেকশন। এই তৃণমূল বিজেপি দুই দল 11 সালের পর থেকে, 2014-র পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে, আমার রাজ্যটাকে, আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে। এই ভারত, এই বাংলা সম্প্রীতির ভারত, নানা ধর্ম, নানা জাত, নানা ভাষা, নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন। 19 সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা, বলেছিলেন
পরিবর্তনের সরকার হবে, গরিব মানুষের সরকার হবে। আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছে, মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। 20,000, 15,000, 30,000 টাকায় নাকি ধর্ষণ হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায়। মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন, নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন, একটা কথা ওরা রাখেননি। তাই 24-এর নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব, 24-এর নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, তার আগে তো আমরা জিজ্ঞেস করব, দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে 2 কোটি চাকরি দেবেন, কোথায় সেই 2 কোটি চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে, ক্ষমতায় আসলে 3 কোটি বেকারের চাকরি হবে, কোথায় সেই চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো, আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেব, ব্যাংককে দিয়ে দেব, তাহলে নাকি কালা ধন আর থাকবে না, সব টাকা নাকি ফিরে চলে আসবে। বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা আসবে। আপনারা যারা এখানে বসে আছেন, এসছে কারোর অ্যাকাউন্টে? 15 লাখ টাকা ছেড়ে দিন, 15,000 টাকা এসছে, 15 টাকাও এসছে। আসবে কি করে? সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে। 100-150 কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহের ছেলে জয় শাহ। কি করে জয় শাহ? চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? কিচ্ছু করে না। বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে, ওকে যদি হাতে একটা ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর, প্রথম বলেই ওকে আউট করে দেবে। সে নাকি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, অমিত শাহের ছেলে বলে। এই আমার আপনার পকেটের টাকা, আমাদের অধিকারের টাকা, আমাদের গ্যাটের টাকা, আমাদের হকের টাকা, সেই সব টাকা চুরি করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে। আজকে কমরেডরা বলছিলেন ওই কলকাতায় বড় নাকি একটা কি সব জনগর্জন নাকি সব গর্জন হচ্ছে। যা গর্জনের চেহারা দেখলাম, ওর চেয়ে জোরে তো আমার বাড়ির বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকে। এই যদি গর্জন হয়, ওই গর্জনের চাইতে আমার বিড়াল ভালো। সেই জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন, যাই গর্জনই আপনি বলুন না কেন, বড় যে চোর, বড় চোরের ছোট সাকরেত। অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন, আমাদের কথা বলেছেন, বামপন্থীদের কথা বলেছেন যে 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না। কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না? আমরা বলছি 100 দিনের কাজের টাকা যে মানুষ পাননি, তিনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন, কোন রাজনৈতিক দল না করুন, প্রত্যেক মানুষই যাতে টাকা পায়, 100 দিনের টাকা তারা যাতে পায়, তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। বামপন্থীরা করেছে, কৃষক সভা, এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, ক্ষেত মজুর সভা, সবাই মিলে আন্দোলন করেছে। আমরা বলছি আমরা গিয়ে আপনার পাশে বসবো, আপনার ধর্ণা মঞ্চে বসবো, কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো, কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে। নরেন্দ্র মোদীর কাছ থেকে, বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে 100 দিনের কাজ পাইয়ে দেব, জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে, সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো? এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব, চাকরি দিয়ে দেব বলে লাখ লাখ কোটি কোটি টাকা তুলেছেন, সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো? যদি টাকা ফেরত দিতে না পারেন, চাই না আমাদের টাকা, দেবেন না টাকা। ওই 200 দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ওই মাটিতে বসে রয়েছে, তাদের 5টা বছর 10টা বছর আপনি ফিরিয়ে দিন, আমরা আপনার সামনে এসে দাঁড়াবো, আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো, দেখি কার কত জোর আছে। চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ব্যানার্জিকে। পশ্চিমবঙ্গের ছাত্র যুব, আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন, 100-150 কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পরে অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে, 7 তলা মল পুরোটাই চুরি। আমাদের মায়েরা যখন দোকানে যান, গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান, সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায়। আপনি বলবেন মহিলা চোর, সঙ্গে সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে এনে দেবেন, এই যে মহিলা চোর, ভালো মহিলা চোর। আপনি বলবেন পুরুষ চোর, সঙ্গে সঙ্গে ববি হাকিমকে নিয়ে আসবে। আপনি বলবেন না না একটুখানি গোলগাল মোটা সোটা চোর চাই, বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন, পার্থ চোর। আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয়, আপনার অত রোগা হয়তো পছন্দ নয়, আপনি বললেন যে একটু অলস চোর চাই। আপনি বলবেন এই তো দেখুন না মদন বাবু, টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি, শুয়ে শুয়ে টাকা নিচ্ছিল।
তাই বেটে চোর, মোটা চোর, পাতলা চোর, রোগা চোর, মহিলা চোর, পুরুষ চোর, হিন্দু চোর, মুসলমান চোর, যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবেন। আর যদি আপনার তৃণমূলে মন না ভরে, যদি মনে হয় না এগুলো ছোট চোর, একটু বড় চোর লাগবে, চলে যান বিজেপিতে। শুভেন্দু অধিকারী করার আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি। তৃণমূল বিজেপির চাইতে বড় চোর ডাকাতের সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি। তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে। নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো 21-এর মতোই বাইনারি বোঝাচ্ছে। তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপিকে হারাতে তৃণমূল। সাধারণ মানুষ বোকা নন, তারা বুঝতে শিখেছেন। আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না। এই মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না 42 জনের, যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন। দেখবেন ওই 42 জনের মধ্যে 5 জন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন, বিজেপির এমএলএ ছিলেন, বিজেপির এমপি ছিলেন। নির্বাচনের আগে টুক করে তৃণমূলে এসেছেন, পট করে অমনি এমপির লোকসভা যে ক্যান্ডিডেট, যে প্রার্থী, সেই প্রার্থী হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো, বাকি সিটগুলো করলো না কেন? মমতা ব্যানার্জি তো 40টা সিট করে দিয়েছে। আমরা বললাম আপনি এখন আর বুঝতে পারেননি, তো আগে থেকেই কথা হয়েছিল। যে যে লোকগুলো তৃণমূলের ওই 41 জনের নামে পেল না, যে যে লোকগুলো তৃণমূলের টিকিট পেল না, আগের বার এর পরের বার যখন বিজেপি ওই বাকি 20 জনের নাম ঘোষণা করবেন, দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়ার লোকগুলো 1 নম্বরে দাঁড়িয়ে আছেন। যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে, ধর্ণা দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি, তৃণমূল ছেড়ে দিলাম, এবার আমি বিজেপি করবো, আমাকে একটা টিকিট দিয়ে দাও। দেখেছেন তো আপনারা, ওনাদের এমএলএ ছিলেন, বহু পুরনো এমএলএ, ছোকরা নয় যে 2 দিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন, বহু পুরনো এমএলএ। তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছি না? কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে। দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি बीजेपी चले गया। अजीब चीज है ये तृणमूल, जितना भी कोशिश करो इनके अंदर से बीजेपी के लिए जो प्यार है वो छुपता ही नहीं। এরা মুখে বলবে অনেক বড় বড় কথা, বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে, কিন্তু যেই সুযোগ পাবে, যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে, সুরসুর করে ওরা চলে যাবে। তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয়, যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয়, তাহলে তৃণমূলকে ভোট করুন। আচ্ছা, ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো, ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে, বিজেপির এমপি ছিলেন উনি। মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, বাবুল সুপ্রিয় নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলেন, যখন ওই ক্লাস 10-এ পড়া ছেলেটা ওকে যখন খুন করলো, আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না। কি বলেছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি, পুত্র শোক কি আমি জানি, একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি, আমি চাই না আর কারুর কোল খালি হোক, একটা মানুষের গায়ে আঁচ লাগবে না। ওই বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে, লাল রক্ত লেগে আছে ওর হাতে, ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলেন, জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন, কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন। তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায়, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে হতে পারে? জীবনে কোনোদিনও হয়েছে? যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে, পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন, ভিড়িয়ে দিলেন, সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে হতে পারে? জীবনে কোনোদিনও কখনো হয়েছে? মমতা ব্যানার্জি ভেগ ধরছেন, প্রতিবার নির্বাচনের আগে এসে উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন। দেখবেন এই 12 তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে, মমতা ব্যানার্জি রোজা রাখেন না, উপোস করেন না, দিনের বেলা গান্ডে পিন্ডে খান, সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ চোখ বন্ধ করে। কি বলেন? ও নিজেও জানে না, উল্টো দিকের লোকও জানে না, কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি, অথচ নাটকটা পুরো করতে হবে। কেন? কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে। আপনি ভেবে দেখুন তো, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু, দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন? করেননি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয়। আপনার ধর্ম আপনি পালন করবেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটের জন্য, রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগ ধরা, এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো, রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল, আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি।
2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে, ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গর্ভবতীর মার পেট থেকে ত্রিশূলের ওপর ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি। সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান দেখা হবে না। মুখ্যমন্ত্রীর কাজ ওইটা, মুখ্যমন্ত্রীর কাজ ওই জ্যোতিবাবুর মতো। যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা জিপে পৌঁছে গেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন, দাঙ্গা কবলিত এলাকায় গিয়ে ওই হুটখোলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট অ্যাট সাইটের অর্ডার দিলাম, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে। এইটা হলো সরকারের কাজ। আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন, কখনো মুসলিমদের কথা বলবেন, কখনো মা বোনেদের কথা বলবেন, অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেয়েটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন, তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি মারবে। মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, মা বোনেদের হাতে 500 টাকা দিয়েছি। আচ্ছা, সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? সন্দেশখালীর যে মা বোনেদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো, তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে, আগের বার ওরা ডিম ভাত খেতে গেছিল, এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে, এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না, তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে। ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে। সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা 1টার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো। আপনারা দেখেছেন তো ছবি, ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে। তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে, মাথার ওপর যদি পুলিশ থাকে, তাহলে যা খুশি করা যায়, আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি, আপনাদের জেল, এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে, সাধারণ মানুষের বিচার। জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে, তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না। যেমন করে উত্তম শিবু শাহজাহানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা, পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন। যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশখালী মডেল হবে, আমার মা বোনেরা পথ দেখাবেন, আমরা তাদের পিছনে দাঁড়াবো। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক, পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক। বিজেপির সরকার, আরএসএস বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, আপনি যদি হিন্দু হন, তাহলে নাকি বিজেপিকে ভোট করতে হবে। हिंदू खतरे में है, इसलिए अगर हिंदुओं को बचना है तो बीजेपी को वोट करना है। मैं उनसे सवाल पूछना चाहती हूँ, पिछले 9.5 साल में इस देश के अंदर 1,40,000 কৃষক আত্মহত্যা করেছে, ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে 1,40,000 মানুষ। নরেন্দ্র মোদী কথায় কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ। ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয়, যদি 70% মানুষ হিন্দু হন, তাহলে 1,40,000 যে কৃষক যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো, তাদের মধ্যে 80,000 লোক তো হিন্দু। দেখেছেন কখনো আরএসএস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে? আপনার বাড়িতে যারা রাম মন্দির উদ্বোধনের দিন ওই চাল দিতে এসেছিল, বলেছেন নাকি তারা ওই 80,000 মরে যাওয়া কৃষকের কথা বলেছেন? তারা কেন আত্মহত্যা করলো? ওরা কিসের দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের? কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে 5,000, 10,000, 20,000, ম্যাক্সিমাম 1 লাখ। কেন নিতে হয়েছিল কৃষি ঋণ? সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে, সারের যা দাম বেড়ে গেছে, পকেটের টাকা দিয়ে আর সার কেনা যায় না, কৃষি ঋণ নিতে হয়। বীজের টাকা, কীটনাশকের টাকা, যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত, সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে। যা দাম বেড়ে গেছে, নিজের পয়সায় আর চাষ করা যায় না, কৃষি ঋণ নিতে হয়। কৃষকরা বলেছিলেন আমাদের এই কৃষি ঋণ মুকুব করে দিন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আপনি তো দেশের সরকার, আপনি তো আমাদের ভোটে, আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল বাতি গাড়ি চলেন। আমাদের একটু যদি এই কৃষি ঋণগুলো মুকুব করে দেন, তাহলে আমরা বেঁচে পড়তে যাই। নরেন্দ্র মোদীর সরকার ওই কৃষি ঋণ মুকুব করেননি, তার বদলে কি করেছেন জানেন? 150 কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল, 150 কোটি টাকা। আমি আর আপনি স্বল্প সঞ্চয় যে ব্যাংকে টাকা জমাই, এসবিআইতে যে টাকা জমাই, আমাদের ব্যাংকের টাকা থেকে 150 কোটি টাকা আম্বানি আদানি পুঁজিপতিদের দিয়েছিল নরেন্দ্র মোদী। একদিকে যখন কৃষকের ঋণ নরেন্দ্র মোদী মুকুব করেননি, অন্যদিকে ওই পুঁজিপতিদের কর্পোরেট ঋণ উনি মুকুব করে দিয়েছেন। সুতরাং আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি যদি গরিব মানুষ হন, নরেন্দ্র মোদী আপনার হয়ে কথা বলবে না। আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার পকেটে যদি কারি কারি টাকা থাকে, আপনি যদি বড় লোক হন, পুঁজিপতি হন, নরেন্দ্র মোদী আপনার সঙ্গে থাকবে। আপনাকে তো পক্ষ নিতে হবে। শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব?
ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন। আচ্ছা, আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না? 2014 আগে, 2019 আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি? আপনার বাড়িতে, আপনার পাড়ায় যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো করার জন্য বিজেপির দরকার হতো, সিপিএম এর দরকার হতো, তৃণমূলের দরকার হতো? পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো। এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে। ব্রিগেডিয়াররা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবেন। গীতা পাঠ করবেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন, যার যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে ব্রিগেডে বিজেপিকে কেন গীতা পাঠ করতে হবে? যখন দুর্গাপূজা হয়, অষ্টমীর দিন, নবমীর দিন যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন, কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন, দরকার হয়েছিল কোনো বিজেপির? এই কিছুদিন আগে যখন সরস্বতী পুজো হলো, হলুদ শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল, কলেজে গেল, সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল, দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির, কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো রাজনৈতিক দল? শুভেন্দুবাবু বলছেন আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে। আচ্ছা শুভেন্দুবাবু, একটু গীতাটা ঠিক করে পড়ুন তো, গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন স্তোত্রে লেখা আছে আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে হাত পাতিয়া ঘুষ নিবেন, এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবেন। গীতার কোন স্তোত্রে লেখা আছে? কোন জায়গায় লেখা আছে? লেখা নেই। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্ম আপনার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। এই কদিন আগে শিবরাত্রি গেল, অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে। সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন, কি চাইছিলেন মা? হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো, আমার দেশে যেন হিন্দু ছাড়া আর কেউ না থাকে? নাকি সে মাথায় জল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের জন্য একটা ভালো চাকরি হয়? এই 12 তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা, সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন, কি চাইবেন আল্লাহর কাছে? বলবেন আমার গাজায় হিন্দ চাই, মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও? নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে, মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে? এই তো আমাদের চাওয়া। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, আপনি মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, গুরুদুয়ারাতে যান, আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো ভালোবাসা, সেই সম্পর্কে তো ঘৃণা নেই, সেই সম্পর্কে তো হিংসা নেই। কোন ধর্ম তো শেখায় না অপর ধর্মের বাড়ি ভেঙে দিতে, অপর ধর্মের বাড়ির ঘর জ্বালিয়ে দিতে, অপর ধর্মের লোককে খুন করতে, হিংসা করতে শেখায় না তো। এই নরেন্দ্র মোদী তৃণমূলরা, এই মমতা ব্যানার্জি আর বিজেপিরা, এরা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আমার বিশ্বাসের জায়গাকে, ভালোবাসার জায়গাকে ব্যবহার করে ওদের রাজনীতির রুটি শিখবে। কেন চাই ওদের রাজনীতি? কেন চাই ওদের ধর্ম নিয়ে রাজনীতি? যখন দেখবেন কোথাও দাঙ্গা হয়, দাঙ্গায় যখন মানুষের ঘর পুড়ে যায়, মানুষের মধ্যে ভয় হয়, তখন হিন্দু পাড়ায় গিয়ে বিজেপির লোকেরা বলবে দেখো হিন্দু খতরে মে হ্যায়, अगर हिंदू को बचना है तो बीजेपी को वोट करना है। মমতা ব্যানার্জি তখন মুসলিম পাড়ায় গিয়ে বলবে দেখেছো তো ওই বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু বাড়ি ছাড়া করবে, তাই আসো তৃণমূলকে ভোট দাও। আমরা লাল ঝান্ডা করা লোকেরা বলছি আপনি হিন্দু হন, মুসলমান হন, এতে আমাদের কিছু যায় আসে না। আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি ওই লুটে খাওয়া লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চান, তুলে নিন এই লাল ঝান্ডা। লাল ঝান্ডা আপনার হকের দাবি নিয়ে লড়াই করবে, লাল ঝান্ডা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করবে, লাল ঝান্ডা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াই করবে। পক্ষ নিন আপনি, কাদের সঙ্গে থাকতে চান? নরেন্দ্র মোদীরা, বিজেপিরা প্রতিদিন প্রতিনিয়ত আইডেন্টিটি পলিটিক্স, রাজনীতির পরিচিতির রাজনীতি আমাদের মধ্যে নিয়ে আসবে। ওরা বলবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন হিন্দু? আপনাদের মনে থাকবে হাথরাসের ঘটনা উত্তরপ্রদেশে, 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকি, হিন্দু ছিল সে ধর্মে, তাকে গণধর্ষণ করার পর এমন পাশবিক অত্যাচার করেছিল, জিভটা কেটে নিয়েছিল, শিরদাঁড়াটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। আমরা যখন চেষ্টা করেছি, বাইরে থেকে লোকজন যাওয়ার চেষ্টা করেছে, 144 ধারা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। ওই মনীষা বাল্মীকি হিন্দু ছিল না? হিন্দু ছিল না ওই মেয়েগুলো? হরিয়ানার গ্রাম থেকে উঠে আসা সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা, যারা আমার দেশের হয়ে কুস্তি করেছেন, অলিম্পিকে সোনা জিতে এনেছেন, এশিয়াডে মেডেল জিতে এনেছেন, তাদের সঙ্গে প্রতিদিন ধর্ষণ করেছেন বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং। তারা যখন রাস্তায় নেমে বলেছেন আমরা দেশের জন্য এত কিছু করলাম, দেশ আমার সম্মানের জন্য দাঁড়াবে না? নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে সেলফি তুললেন আমাদের মেডেল নিয়ে, অথচ আজকে যখন আমার শরীরের ওপর ধর্ষণ হলো তখন নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে দাঁড়াবেন না? ছিল না ওই মেয়েগুলো হিন্দু? ওই হাথরাসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা, যেখানে বিজেপির এমএলএ কুলদীপ সেনেগার একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলেন,
বাবা যখন জানতে পারলো মেয়ের শরীরের ওপর এমন আক্রমণ হয়েছে, গেছিলেন উনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর জন্য। পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল ওই ছোট্ট মেয়েটির বাবাকে। ওই বাবা ওই মেয়ে ওরা হিন্দু ছিল না? কেমন হিন্দু? কিসের হিন্দু? কাদের জন্য বিজেপি কথা বলছে? ওদের হিন্দুত্বে মহিলাদের কোনো জায়গা নেই। ওদের হিন্দুত্ব বাদে আপনি যদি গরিব হন, শূদ্র হন, এসসি হন, এসটি হন, ওবিসি হন, আপনার কোনো জায়গা নেই। ওরা বিশ্বাস করে একলব্যের আঙুল কেটে নেওয়ার। কে ছিল একলব্য? কি দোষ করেছিল একলব্য? একলব্য নিষাদের ছেলে, একলব্য আদিবাসীর ছেলে। একলব্যের খুব ইচ্ছা সে দ্রোণাচার্যের কাছ থেকে ধনুর্বিদ্যা শিখবে। সে গেছে দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য বলেছে আমি রাজার ছেলেদের ধনুর্বিদ্যা শেখাই, তুমি আদিবাসীর ছেলে, তুমি নিষাদের ছেলে, তোমাকে আমি শেখাবো না। কিন্তু একলব্যর মনে মনে ভীষণ জেদ। একলব্য মাটির মূর্তি তৈরি করেছে, দ্রোণাচার্যের মূর্তি তৈরি করেছে, আর ওই মূর্তির সামনেই কঠোর অনুশীলন শুরু করেছে। এমন ছিল তার কঠোর অনুশীলন যে সে অর্জুনের চাইতেও বড় তীরন্দাজ হয়ে উঠেছে। দ্রোণাচার্যের কাছে খবর গেছে, দ্রোণাচার্য লুকিয়ে লুকিয়ে দেখেছেন সত্যিই তো এই যা বিদ্যা অর্জন করেছে তো আমার সবচেয়ে প্রিয় শিষ্য অর্জুনকে পর্যন্ত হারিয়ে দেবে। তখন দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বলেছে যে দেখো তুমি তো আমাকে গুরু মেনেছো। একলব্য বলেছে হ্যাঁ আপনিই আমার গুরু। বলছে যদি আমাকে গুরু মেনে থাকো তাহলে গুরু দক্ষিণা দিতে হবে। একলব্য বলেছে আপনি যা চাইবেন তাই আমি আপনাকে গুরু দক্ষিণা দেব। তখন দ্রোণাচার্য বলেছেন তোমার এই যে বুড়ো আঙুল, এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই আঙুল আমাকে কেটে দিয়ে দাও, এটাই তোমার গুরু দক্ষিণা। এখন যে মানুষ ধনুর চালাবেন, যে মানুষ তীর চালাবেন, তার যদি বুড়ো আঙুল না থাকে তিনি আর তীর চালাতে পারবেন? নরেন্দ্র মোদীরা মনুবাদী বিশ্বাসে যারা করেন তারা চান এমন একটা সমাজ তৈরি হোক যেখানে গরিব মানুষ, আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা বুড়ো আঙুল থাকবে না। আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, এই বিগত বছরগুলোতে কয়েকশো বছর ধরে যে সমস্ত প্রান্তিক মানুষগুলোকে ওরা একলব্য করে তুললো, প্রত্যেকের হাতে তীর ধনুক তুলে দেওয়ার জন্য, প্রত্যেকের হাতে পড়ার বই তুলে দেওয়ার জন্য, প্রত্যেকের স্কুল কলেজে যাওয়ার জন্য আমরা লড়াই করি। আপনাকে পক্ষ নিতে হবে, কাদের সঙ্গে আপনি থাকবেন? আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এরপরের কমরেডরা রয়েছেন তারা বলবেন। কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমরা দেখলাম এই যে নির্বাচনের যে নাম প্রকাশনারা করেছে তাতে বিভিন্ন ধরনের লোক রয়েছে। সবচেয়ে মজা লাগলো বহরমপুরের প্রার্থীকে দেখে। তৃণমূলের বহরমপুরের প্রার্থীর নাম ইউসুফ পাঠান। জানি তো আমরা ইউসুফ পাঠানের নাম শুনেছি। কি করতেন ইউসুফ পাঠান? ক্রিকেট খেলতেন। এখন আমি যদি কালকে গিয়ে বলি আমি দীপশিলা ধর আমি কালকে থেকে ক্রিকেট খেলবোই খেলবো, আপনারা আমাকে খেলতে নেবেন? নেবেন না তো, কারণ আমি ক্রিকেট খেলা জানি না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন একটা রাজনীতি শুরু করেছেন যেখানে রাজনীতি করার জন্য আপনাকে রাজনীতি জানতে হবে না। কেউ ফিল্ম স্টার, কেউ দিদি নাম্বার ওয়ান, কেউ ক্রিকেট খেলেন, কেউ দাদা নাম্বার ওয়ান, কেউ চুরি নাম্বার ওয়ান, কেউ ডাকাতি নাম্বার ওয়ান, কেউ ধর্ষক নাম্বার ওয়ান। এইগুলো যদি আপনি করেন তাহলে আপনি তৃণমূলের নেতা হয়ে যেতে পারবেন, তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারবেন। আমরা বলছি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি ফিরিয়ে আনতে হবে। রাজনীতি করার জন্য, প্রার্থী হওয়ার জন্য আন্দোলনে নামতে হবে, পুলিশের লাঠির বাড়ি থাকতে হবে। শুধুমাত্র এই টিভিতে মুখ দেখিয়ে, চকচকে চেহারা দেখিয়ে রাজনীতি করা যাবে না। আমাদের পক্ষ নিতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ আমরা কাদের হাতে তুলে দেব? যারা ওই নির্বাচনের আগে পাখির মতো উড়ে এসে বসেন, আপনার কাছে মাইকে এসে দাঁড়িয়ে হাত নাড়ানার বলেন যদি বিনে পয়সায় আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও, এমন লোকগুলোর সঙ্গে থাকবেন নাকি আমার পিছনে যে মানুষগুলো বসে আছে? 11 সালের পর থেকে অত্যাচার তো কম হয়নি, বাড়ি ছাড়া তো কম থাকেননি। আমার সামনে আপনারা যারা বসে আছেন শুধুমাত্র লাল ঝান্ডা করার অপরাধে অত্যাচার তো আপনারা কম সয়েননি। কিন্তু আমরা বামপন্থীরা জানি যারা লাল ঝান্ডার রাজনীতি করে আমাদেরকে খুন করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখিনি। আপনিও যদি আপনার ভবিষ্যৎ এমন কারোর হাতে দিতে চান যে আপনার সঙ্গে গদ্দারি করবে না, তাহলে 2024-এর নির্বাচনে দিকে দিকে লাল ঝান্ডার মানুষদের জয়ী করে তুলুন। যে কথা বলে শেষ করব, যখন এখানে বসেছিলাম কমরেড বললেন শহীদ পরিবারের ছেলে এসেছেন এখানে, শহীদ পরিবারের লোকেরা আমাদের মাঠে আজকে এসেছে। আমরা গর্ব করে বলি, ওরা বলে যে ওদের কাছে অনেক কিছু আছে। বিজেপি বলবে ওদের কাছে ইডি আছে, সিবিআই আছে, ইলেকটরাল বন্ডের কোটি কোটি টাকা আছে। মমতা ব্যানার্জি বলবেন ওর কাছে ভাইপো আছে, ভাইপোর কালীঘাটের কাকু আছে যার আওয়াজ আমরা এখনো শুনতে পাচ্ছি না। আরো অনেক এরকম চোর ডাকাত ওদের কাছে রয়েছে। আমাদের কাছে ওই শহীদ বাড়ির লোকেরা রয়েছে যারা নিজের বাড়ির ছেলেটাকে শহীদ করার পরেও লাল ঝান্ডা নিয়ে রাস্তায় এসেছেন। কারণ আমাদের রাজনীতিতে পিছিয়ে যাওয়া যায় না, আমাদের রাজনীতিতে গদ্দারি করা যায় না, আমাদের রাজনীতিতে শির দ্বারা বিক্রি করা যায় না। এই অঞ্চলের মানুষ প্রতিজ্ঞা নিন, শপথ নিন যে কমরেডরা শহীদ হলেন, বর্ধমানের মাটি, আন্দোলনের মাটি, লড়াইয়ের মাটি, শহীদদের
শহীদের মাটি, ওই শহীদের রক্ত ছুঁয়ে শপথ করুন আগামী দিনে যখন নির্বাচন হবে তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় বুঝিয়ে দেবেন পশ্চিমবঙ্গের বুকে সুশাসন ফিরিয়ে আনুন। আমি একটা গল্প শুনেছিলাম, ওই যখন মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষের ঘর দর পুড়ে গেছে, একজন চাচা, মুসলিম চাচা তার বাড়ির সামনে বসে আছেন, বাড়ি ঘর পুড়ে গেছে, বাড়ির লোকজনের আতাপাতা নেই। তাকে সীতারাম ইয়েচুরিরা গিয়ে বলেছেন যে চাচা ইহা পে তো সেফ নেই হ্যায়, আপ হামারে সাথ আইয়ে, আপনার জন্য একটা নিরাপদ জায়গার আমরা ব্যবস্থা করব। সে ভদ্রলোক চাচা উত্তর দিয়েছে যে দেখো আমার তো এটাই বাড়ি, আমার দাদা পরদাদা সবাই এখানেই দফন হয়েছে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু তুমি যদি আমায় কোথাও নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় কোথাও মারপিট হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের নামে জাতির নামে কারুর বাড়ি পোড়ানো হয় না। জ্যোতিবাবুর বাংলাকে ফিরিয়ে আনুন, হরে কৃষ্ণ কোঙারদের বাংলাকে ফিরিয়ে আনুন, আমার আপনার বাংলাকে ফিরিয়ে আনুন। 2024 সালে চোর ডাকাত দাঙ্গাবাজদের পাড়া ছাড়া করুন, গ্রাম ছাড়া করুন, রাজ্য ছাড়া করুন, এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করব। শুকরিয়া, ইনকালাব জিন্দাবাদ। এখন এই সমাবেশে আমাদের সবশেষ বক্তা, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড আভাস রায়চৌধুরী, তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান। কমরেড সভাপতি এবং বন্ধুগণ, আমাদের অন্যান্য নেতারা তাদের কথা বলেছেন এবং 6টার সময়তে দুদিকেই ট্রেন আছে, ফলে তার বেশ খানিকটা আগে আমাদের এই সভা শেষ হবে, কারণ এটা শুরু। সভাপতি থেকে শুরু করে সর্বশেষ যে কথাগুলো বলা হয়েছে আমি চেষ্টা করব সেই কথাগুলো না বলতে। আমাদের দেশে এখনো ভোট ঘোষণা হয়নি। আমাদের প্রধানমন্ত্রীর উদ্বোধনী নাটক ফাটক শেষ হয়ে গেলে তবে আমাদের দেশের ভোট ঘোষণা হবে। কিন্তু সবাই আমরা জানি যে ভোট সামনে, মাস দেড়েক দুয়েকের মধ্যে ভারতবর্ষে নতুন একটা সরকার তৈরির জন্য যা কিছু হওয়ার সেই সব কিছু হয়ে যাবে। একটু আগে আপনারা শুনেছেন যে আমাদের পার্টির ডাকে আজকে আমরা পশ্চিমবাংলায় 10 দিকে 10টা সমাবেশ করছি, কারণ খবরের কাগজ আর টেলিভিশনের চ্যানেলে আমাদের কথা, আমাদের খবর তো সাধারণভাবে থাকে না, তাতে আমাদের কিছু যায় আসে না। লাল ঝান্ডার জন্ম খবরের কাগজে ছাপাখানায় হয়নি, লাল ঝান্ডার জন্ম কোনো টেলিভিশন চ্যানেলের সন্ধ্যেবেলার আড্ডাতে হয়নি। লাল ঝান্ডার জন্ম হয়েছে জমির আলের ধারে, কারখানার বয়লারের সামনে, কারখানার গেটের সামনে, খেটে খাওয়া মানুষের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। এই যেখানে আমাদের সভা হচ্ছে, এখন পূর্ব আর পশ্চিম বর্ধমান জেলার মাঝামাঝি জায়গা প্রায়, একদিকে উন্নত কৃষি অঞ্চল আর পশ্চিম দিকে কাঁকসা ব্লকটা পেরোলে পরে উন্নত শিল্পের অঞ্চল। আমরা এই সভাতে মানুষের কাছে আমাদের কথা বলছি, আমরা আমাদের কথা বলছি, খেটে খাওয়া মানুষের কথা বলছি। এখন আমাদের এই অঞ্চলের মূল সমস্যা কি? আমাদের এই অঞ্চলের মূল সমস্যা হলো গ্রামের যে কৃষক, ফসল ফলাতে তার যা খরচা হয়, সরকার দিন দিন ভর্তুকি তুলে নিচ্ছে, সারের দাম বেড়ে যাচ্ছে, শুধু দাম বাড়ছে তাই নয়, পূর্ব বর্ধমান জেলা, তার মধ্যে গলসি ব্লক, সব থেকে ভালো ফসল যে জায়গাগুলো হয় তার মধ্যে এই গলসি ব্লকে আছে।
প্রতি বছর চাষের সময় সারের আক্কারা দেখা যায় বাজারে, কালোবাজারি হয়, সারের দাম বেড়ে যাচ্ছে। দুটো সরকারের নীতির ফলে বিদ্যুতের দাম বেড়েছে, সেচের জলের দাম বেড়েছে, বীজের দাম বেড়েছে। আর আগে যেমন বামফ্রন্টের সরকার থাকার সময়ে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, কৃষি সমবায় সরকার, এমনকি দিল্লির সরকার এফসিআই, তারা কৃষকের কাছ থেকে ফসল কিনত। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জামানায় ওরা যেমন সব জায়গায় লুটপাট চালিয়েছে, সমবায়গুলোকে পর্যন্ত ওরা লুটপাট করে নিয়েছে। কৃষি সমবায় কৃষকের পাশে নেই, পঞ্চায়েত, জেলা পরিষদ, সরকার কৃষকের পাশে নেই। মোদী বাবুর ভারতের সরকার এফসিআই কৃষকের কাছ থেকে সবচাইতে বেশি ফসল কিনত ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে। এফসিআই কৃষকদের কাছ থেকে ফসল কেনা কমিয়ে দিয়েছে, কার্যত বন্ধ করার দিকে চলে গেছে। তাহলে চাষে খরচ বাড়ছে, অথচ সে বাজারে কৃষকের ফসলের দাম নাই। আপনি বাজারে চলে যান, চালের দাম, ডালের দাম হু হু করে বাড়ছে, অথচ আপনি জমিতে কৃষকের কাছে যান, সে ধানের দাম পাচ্ছে না, সে আলুর দাম পাচ্ছে না, সে পাটের দাম পাচ্ছে না, সে সবজির দাম পাচ্ছে না। এখন তো এইটাই মূল সমস্যা, যে কৃষকের ফসলের দাম পেতে হবে, সারে ভর্তুকি দিতে হবে, সারের দাম কমাতে হবে, ভর্তুকি দিয়ে বীজের দাম কমাতে হবে, সরকারকে ফসল কিনতে হবে। তা না, দুটো সরকার তুতু ম্যায় করছে। এ বলছে আমি ভালো তুই খারাপ, ও বলছে আমি ভালো তুই খারাপ। আর দেশের জনগণ, এই জেলার কৃষক, রাজ্যের কৃষক, তারা প্রতিদিন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই সমাবেশ থেকে আমরা ডাক দিচ্ছি, একটু আগে দীপশিতা বলেছে এই জেলা কৃষক আন্দোলনের জেলা, বড় বড় লড়াই হয়েছে, কৃষকদের লড়াই। বামফ্রন্টের সময় কৃষক, গরিব কৃষক, ভাগ চাষি, বর্গাদার, সে জমি পেয়েছে, জমি, ফসলের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, এমনি এমনি হয়নি, লড়াই করে হয়েছে। গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে বামফ্রন্টের সময়, গরিব জমি পেয়েছে। আগের সরকারের তৈরি করা যে সিলিং, সেই সিলিং এর বাইরে থাকা জমি লড়াই করে লাল ঝান্ডাকে সামনে রেখে ফসল বোনার সময়, ধান কাটার সময় আলের ধারে লাল ঝান্ডাটাকে গুঁজে দিয়ে তফসিল, আদিবাসী, সাধারণ গরিব মানুষ, তারা লড়াই করে জমির উপর, ফসলের উপর অধিকার প্রতিষ্ঠা করেছিল। আর বামফ্রন্ট এসে এই অধিকার তার কাছে সুনিশ্চিত করেছিল পঞ্চায়েতের মধ্য দিয়ে। গরিব মানুষ শুধু জমি পায়নি, শুধু ফসলের ভাগ পায়নি, তার সঙ্গে সঙ্গে তার সামাজিক মর্যাদা সুনিশ্চিত হয়েছিল। বামফ্রন্টের সময়, বামফ্রন্টের আগের পঞ্চায়েত ছিল জোরদার জমিদারদের বাংলো বাড়িতে, কুলুঙ্গিতে বন্ধ করে থাকা। বামফ্রন্টের সময় পঞ্চায়েত গরিব মানুষের পঞ্চায়েতে পরিণত হয়েছিল। আমার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে, আমি সময়টা বলতে পারবো না, তবে নিঘাত সেটা ৭৫-৭৬ সালের আগে, কারণ তখনও আমি স্কুলে ভর্তি হইনি। এই বর্ধমান জেলারই একটা গাঁয়ে আমার মামা ঘর ছিল। বাপের সঙ্গে পুজোর সময়, পুজোর আগে গ্রামের বাড়িতে, মামা বাড়িতে গেছি। দেখবেন সবকটা গ্রামে কোথাও একটা হরিনাম তলা থাকে, কোথাও একটা বারোয়ারি তলা থাকে। সেই রকম সেই গ্রামে আমার স্মৃতিতে এখনো ভাসছে। কালকে কাকদ্বীপে এই কথা ওদের কাছে আমি বলে এসেছি, স্মৃতিতে ভাসছে যে গ্রামের মাঝখানে একটা বারোয়ারি তলাতে একটা শুকনো খেজুর গাছের মধ্যে একটা গরিব মানুষ, জরাজীর্ণ গরিব মানুষ,
তাকে দড়ি দিয়ে বেঁধেছে, আর তার সামনে একটা ছাগল বাঁধা আছে। আর দেখছি যে কিছু হিষ্টপুষ্ট ছেলে পিলে ওই গরিব মানুষটাকে মারছে। মারতে মারতে সে যখন আদমরা হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়ে খুঁটিতে বাঁধা যে ছাগলটা, সেই ছাগলটা নিয়ে সে চলে গেল, গায়ের ভিতর দিকে চলে গেল। আমি আমার বাপকে জিজ্ঞেস করেছিলাম যে ওটা কি? তখন আমার বাবা যা বলেছিল সেটা শুনেছিলাম, মনে ছিল। প্রত্যেক মানুষের দেখবেন জীবনে এমন কিছু স্মৃতি থাকে, ভালোই হোক আর মন্দ হোক, একেবারে বুড়ো বয়স পর্যন্ত সেই স্মৃতি অমলিন থাকে। তো তখন আমার বাপ যা বলেছিল তা বুঝিনি, কিন্তু মনে ছিল কথাগুলো। পরে জেনেছি, বুঝেছি। কথাটা ছিল এই যে ওই যে গরিব মানুষটাকে শুকনো খেজুর গাছে বেঁধে পেঁধাচ্ছিল, ওই গরিব মানুষটা ওই গায়ের একটা গরিব মানুষের পাড়া, পাড়াটার নাম ছিল সেদর পাড়া। সেইখানে সে গরিব খেতমজুর তফসিল, সে জমিতে ওর জমিতে কাজ করে ফসল কাটার আগে, দুর্গাপুজোর আগে। ওই সামনে ছোট ছাগলটা সেই গরিবের ছাগল, সে ওই সেই গায়ের সবচাইতে বড় যে জমির মালিক, তার ভুঁয়ে নেমে গিয়ে দুগাছি ধান খেয়ে নিয়েছিল। দুগাছি ধান খেয়েছিল, সেই অপরাধে ছাগলের মালিককে পিচমোড়া করে পেঁদিয়েছিল, ছাগলটাকে নিয়ে গিয়ে ফিস্টি করেছিল। আর পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার যখন তৈরি হয়েছিল, কারুর বাপের পেটার হিম্মত হয়নি যে গরিব মানুষের গায়ে হাত দেবে। এই হলো পশ্চিমবঙ্গে বামপন্থীদের সময়। আর আজকে গ্রামের কি চেহারা! আমি আগেই বললাম কৃষকের ফসলের দাম নাই। 2004 সালে দিল্লিতে সরকার হয়েছিল, আপনারা ভোট দিয়ে বামপন্থীদের 61টা এমপি পাঠিয়েছিলেন দিল্লিতে। ওরা বলেছিল তোমরা মন্ত্রী হও, শান্তি হও। আমরা বলেছিলাম মন্ত্রীর চেয়ারের থেকে বড় কথা তোমাদের সরকার মানুষের হয়ে কাজ করবে কিনা বলো। আমরা শর্ত দিয়েছিলাম, 3টে আইন হয়েছিল। আদিবাসী মানুষকে যাতে তাদের জমি জঙ্গলের অধিকার থেকে তাকে বঞ্চিত করা না যায়, জমি থেকে খেদিয়ে দেওয়া না যায়। এখানে আউসগ্রামের জঙ্গলমহলের আদিবাসীরা এসেছেন, কমরেডরা এসেছেন। এই জেলার জঙ্গলমহল, ওদিকে কাঁকসার জঙ্গলমহল। আদিবাসী মানুষেরা গ্রামের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করে। আজকে জমি হাঙররা সব জায়গায় গিলছে। ইউপিএ 1 এর সময় আইন হয়েছিল, জঙ্গলের অধিকারের আইন, আদিবাসী মানুষদের আইন হয়েছিল যে কোথায় চুরি চামারি এইসব হচ্ছে, তথ্য জানার আইন। সাধারণ মানুষকে বলতে হবে, তথ্য জানার আইন। মোদি এসে এই আইনটার 12টা বাজিয়ে দিয়েছে, লাঠে তুলে দিয়েছে সেই আইন। আর 100 দিনের কাজ, 100 দিনের কাজ, 100 দিনের কাজের ফলে গ্রামের গরিব মানুষ, ক্ষেত মজুর, দিন মজুর, সাধারণ যারা কোনো কাজ নেই, তাদের হাতে কাজ তৈরি হয়েছিল। আর আজকে কি অবস্থা? এটি আসল কথা। আজকে কি অবস্থা? 2 বছর ধরে 100 দিনের কাজে মজুরি বকেয়া হয়ে পড়ে আছে। দিদিমণি আমার খুব দয়ালু, বলে কি দিল্লি টাকা দিচ্ছে না, তাই আমি আমার তহবিল থেকে 50 দিনের কাজ চালু করে দেবো, আমি আমার তহবিল থেকে বকেয়া মজুরি দিয়ে দেবো। তোমার বাপের টাকা, তোমার বাপের টাকা তুমি দেবে? টাকা তো জনগণের টাকা। আমাদের কথা কি, বকেয়া মজুরির পুরোটা দিতে হবে। আমার বকেয়া আছে 2 বছরের কয়েক হাজার টাকা, আর তুমি সামান্য কিছু ছড়িয়ে দিয়ে ভোটের বৈতরণীটা পেরিয়ে যাবে, তারপর কাঁচকলা দেখিয়ে চলে যাবে? চলবে না। আমাদের ক্ষেত মজুরের নেতারা এই কদিন আগে সন্দেশখালীতে ষড়যন্ত্র করে, পুলিশ এবং প্রশাসন ষড়যন্ত্র করে নিরাপদকে জেলে পুরেছিল। জেল থেকে বেরিয়ে আসার পরে সেই নিরাপদ এবং ওরা বলেছে ওরা ক্ষেত মজুর ইউনিয়ন করে, লাল ঝান্ডার ইউনিয়ন করে, তারা বলেছে পুরো বকেয়াটা মেটাতে হবে। আর শুধু বকেয়া মেটালে হবে না, আইনে বলা আছে 15 দিন পেরিয়ে যাবার পরে যদি বকেয়া মজুরি থাকে, তাহলে আসলটাও যেমন দিতে হবে, সুদটাও তেমন দিতে হবে। তাই আমাদের বক্তব্য, দিদিমণি তুমি দয়া করছো নয়, মানুষ গতর খাটিয়েছে, মজুরি বকেয়া আছে, তোমাকে পুরোটা দিতে হবে। দিতে যদি চাও সুদ সহ তোমাকে টাকা দিতে হবে। আমি আপনাদের আবেদন জানাবো, মাইকে গলাবাজি করে কোনো লাভ নাই। এই কদিন আগে কাঁকসার বিডিও অফিস, ওখানকার ক্ষেত মজুর গরিব মানুষেরা ঘিরে রেখেছিল।
ওরা বলেছিল এই দাবিতে, আমরা বলেছি তুমি কাকে টাকা দেবে? তোমার নিজের জমিদারি আছে? তোমার যাকে মন হবে তুমি দিয়ে দেবে? মন মানি নেই চলেগা, ইচ্ছা মতো টাকা দেবে হবে না। ভোটের সময় টাকা দিয়ে অধিকার ভুলিয়ে দিয়ে মানুষের ভোট কিনতে এসছো। কাকে টাকা দিচ্ছ? নামের তালিকা প্রকাশ করো। কাকে টাকা দিচ্ছ নামের তালিকা প্রকাশ করো। আমাদের আশঙ্কা হলো এই, আপনারা যদি লড়াই করে নিজের পঞ্চায়েতে গিয়ে টেবিল চাপড়ে নিজের কবজির জোর দেখিয়ে যদি তালিকা প্রকাশ করতে না পারেন, তাহলে ওই চাকরি বেচার নাম করে যে কাঁড়ি কাঁড়ি টাকা বান্ধবীর খাটের তলা থেকে বেরিয়ে গেছে, এই আগামী ভোটে 100 দিনের টাকা দেবার নাম করে সরকারি টাকা ও শালারা পার্টি ফান্ডে নিয়ে গিয়ে ভোট করবে। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। তালিকা প্রকাশ করো, তালিকা। কে কার মজুরি বাকি আছে, কত টাকা মজুরি বাকি আছে, কোথায় কাজ করেছে, তার তালিকা প্রকাশ করো। আর আমরা বলেছি শুধু টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে এসছো? যারা চুরি করলো, যারা 100 দিনের টাকা মারলো, যারা আবাস যোজনার টাকা মারলো, যারা চুরি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল, তারা সব সাধু হয়ে যাবে? তুমি 2 টাকা ছড়িয়ে দেবে বলে তাদের সব পাপ মাফ হয়ে যাবে? চলবে না। যারা চুরি করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে শাস্তি দিতে হবে। আর কাজ যদি চালু না হয় গরিব মানুষ ভুটি চুষবে। এখন নয় ধান চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়, এখন নয় চাষের সময়, এখন নয় খানিকটা কাজের ব্যবস্থা। ভোট যখন হয়ে যাবে, তারপরেই যখন চাষের কাজ থাকবে না, তখন মানুষ ভুকি চুষবে, গরিব মানুষ ভুকি চুষবে। যদি কাজ চালু না হয় তাহলে কাজ চালু করতে হবে। এইটাই এখন লড়াইয়ের কথা। ফসলের দাম দিতে হবে, লাভজনক দাম দিতে হবে কৃষকদের, সারের দাম কমাতে হবে, বীজের দাম কমাতে হবে, জলের দাম কমাতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, 100 দিনের সমস্ত বকেয়া মজুরির সুদ সহ দিতে হবে, তালিকা প্রকাশ করতে হবে, সবকটা চোরকে শাস্তি দিতে হবে, আর ফের ফিরতি কাজ শুরু করতে হবে। এই হলো গাঁয়ের মানুষের এখন আসল কথা। আমরা এখানে মিটিং করছি, এই সভা থেকে আমরা দাবি করি যে দুর্গাপুরের গত নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিল বিজেপির প্রার্থী। দিল্লিতে বিজেপি সরকার তৈরি করেছিল। কি হলো আমার দুর্গাপুর শিল্পাঞ্চল? ভোটের সময় যে কথাগুলো বলেছিল, দুর্গাপুরের বন্ধ কারখানাগুলোকে খুলে দেবে, সেই কারখানা কেন খোলার জায়গা হলো না? আমাদের মনে আছে 2014 সালের নির্বাচনে আমি তখন ব্যক্তিগতভাবে আসানসোলে থাকতাম। আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বক্তৃতা আমার কানে বাজে। সেই বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন আসানসোলের মানুষের কাছে, कि मुझे बाबुल चाहिए, अगर मुझे बाबुल मिल गए, मेरा सरकार बनने जा रहा है दिल्ली में, अगर मुझे बाबुल मिल जाए तो आसनसोल दुर्गापुर सील क्षेत्र में जितना बंद पड़ा हुआ कारखाना আছে सबको ताला हम खोल देंगे। অভিজ্ঞতা কি? আসানসোলের মানুষ মোদিকে বাবুল দিয়েছিল, বাবুলকে দিল্লিতে মন্ত্রী করেছিল। দিল্লিতে মন্ত্রী হেজি পেচি মন্ত্রী নয়, শিল্পের মন্ত্রী। আর 1 বছরের মাথায় বাবুলের নিজের নির্বাচনী কেন্দ্র আসানসোল, সেই আসানসোলে হিন্দুস্তান কেবলস কারখানা, সেই কেবলস কারখানার গেটে একটা আলিগড়ি তালা মেরে দিয়েছিল। তৃণমূলই হোক আর বিজেপি হোক, একটু আগে বাকিরা বলেছে, আমি আমার কথাকে বেশি বাড়াবো না। এরা ভোটের সময় হিন্দু সাজে, মুসলমান সাজে, এরা ভোটের সময় চাওয়ালার বেটা সাজে, গরিব মানুষ সাজে। আসলে এদের ভাব সব বড় লোকদের সঙ্গে। তাই আম্বানির যখন বিটির বিয়ে হয়, সেই বিটির বিয়েতে দরজায় দাঁড়িয়ে রিসেপশনিস্টের কাজ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তাই আম্বানির যখন বিটির বিয়ে হয়, সেই বিটির বিয়েতে পশ্চিমবাংলা থেকে একজনই নেমন্তন্ন পায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বুঝতে অসুবিধা হয়। আমরা যারা সাধারণ মানুষ, বাড়িতে বিভিন্ন উৎসব হয়, আমাদের যার যেমন সঙ্গতি আছে, আমরা কাদের ডাকি, আমাদের আত্মীয় কুটুমদের ডাকি, আমরা আমাদের বন্ধুদের ডাকি। আম্বানির বিটির বিয়েতে প্রধানমন্ত্রীকে ডাকছে, মুখ্যমন্ত্রীকে ডাকছে, বুঝতে অসুবিধা হয়। এরা আসলে কাদের লোক? এই যে সময়টার মধ্যে আমরা আছি, 2019 সালের পরে, গত লোকসভা ভোটের পরে পরে করোনা হয়েছিল, কোভিড সংক্রমণ হয়েছিল, লকডাউন হয়েছিল। আমার এই পানাগড় থেকে শুরু করে একেবারে কল্যাণেশ্বরী পর্যন্ত অসংখ্য ছোট ছোট কলকারখানা যা জ্যোতি বোসের সময় তৈরি হয়েছিল। সেই সময় দিল্লির সরকার আমাদের দুর্গাপুরের শিল্পাঞ্চলকে মরুভূমি বানাতে চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে আমাদের লাল ঝান্ডা লড়াই করেছিল।
কারখানার মজুরেরা লড়াই করেছে, গ্রামের কৃষকরা লড়াই করেছে, সবাইকে সঙ্গে নিয়ে লড়াই করেছে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে তার সঙ্গে সঙ্গে জ্যোতি বসুর নেতৃত্বে সরকার, বামফ্রন্টের সরকার আমাদের এই দুর্গাপুর আসানসোল মহকুমায় অসংখ্য ছোট মাঝারি কারখানা তৈরি করেছিল। এখানে বর্ধমান সদরের ছেলেমেয়েরা, মানুষেরা এখানে আছে। ওই যে আমাদের প্রদীপ্তা, কমল গায়েন যেখানে খুন করে দিল, সেইখানে বর্ধমান শহরের গায়ে যে অসংখ্য ছোট মাঝারি কারখানা গড়ে উঠেছিল আমাদের এই বর্ধমান জেলাতে, অবিভক্ত বর্ধমান জেলাতে, আজকের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে। আর এই লকডাউনের সময়ে আর নোটবন্দির সময়ে, দীপশিতা বলেছে আপনাদেরকে, নোটবন্দির সময়ে সারা দেশের সঙ্গে আমাদের এই পশ্চিম বাংলায় অসংখ্য ছোট মাঝারি কারখানা উঠে গেছে। সেই কারখানাগুলো আর বেশিরভাগটাই নতুন করে কারখানার দরজা দিয়ে, আর দরজা খোলেনি, চিমনি দিয়ে ধুঁয়ো ওড়েনি। কয়েক হাজার শ্রমিক কর্মচারী, সংখ্যাটা 50,000-এর বেশি হবে, তারা এই কলকারখানাগুলোয় কাজ করত। এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে আর এই বর্ধমান শহরের গায়ে কলকারখানাগুলো উঠে যাওয়ার পরে তাদের কাজ চলে গেছে, তাদের কোনো কাজ নেই, তাদের সংসার চালানোর দুরবস্থা তৈরি হয়েছে। জবাব দিতে হবে না দিল্লির সরকারকে? জবাব দিতে হবে না রাজ্য সরকারকে? যে ভোটের সময় তোমরা জনগণের বন্ধু সাজো, আর ভোট পেরিয়ে গেলে জনগণের সঙ্গে তোমরা গদ্দারি করো, জনগণের রুটি রুজির সম্ভাবনাকে তোমরা ছুরি মেরে শেষ করে দাও। তাই তোমাদেরকে জবাব দিতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে দুটো সরকারকেই। দুর্গাপুরের বর্ধমান দুর্গাপুরের বিজেপির এমপি, তাকে জবাব দিতে হবে আধুনিকীকরণের প্রশ্নে কেন এই অ্যালয় স্টিল প্ল্যান্টকে এখন এগোনো গেল না। জবাব দিতে হবে যে কেন দুর্গাপুর আসানসোলের যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল কেন সেখানে আজকে প্রতিদিন সংকটের আজকে অবস্থা তৈরি হচ্ছে। আর এই কলকারখানাগুলো আপনারা চলে যান, এখানে বিদেশ দেওয়া লোক দ্বারা আছে। বর্ধমান আমাদের যখন অবিভক্ত বর্ধমান রাজ্যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, নিরুপম সেন শিল্পমন্ত্রী, এই কাঁকসা ব্লকের অসংখ্য জায়গায় মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছিল যে আমার এখানে কারখানা করো, কারখানা যদি হয় আমার ঘরের ছেলেটা যে কাজ পাবে, আমার ঘরের মেয়েটা কাজ পাবে। অনেক কারখানা তৈরি হয়েছে, কোনো জনগণের বিরোধ তৈরি হয়নি, মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছিল। জবাব দিতে হবে না আজকে তৃণমূল কংগ্রেসের সরকারকে? বসে আছেন এখানে অচিন্তদা, কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে অসংখ্য জমি মানুষ দুহাত তুলে সেই জমি তারা দিয়েছিল, কেন কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র এখনো তৈরি হয়নি? কেন সেই শিল্পের জমিটা গরু ছাগল চড়ানোর জন্য পড়ে আছে? জবাব দিতে হবে না তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের? এই কারখানাগুলো থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পর যেভাবে তোমরা তোলাবাজি করছো, একজন ঠিকা শ্রমিকের যদি 100 টাকা মজুরি হয়, সেই শ্রমিকটার হাতে যাচ্ছে 40টা টাকা, আর বাকি 60টা টাকা তোমরা লুট করে নিচ্ছ, তোমরা ভাগ করে খেয়ে নিচ্ছ। জবাব দিতে হবে। সেই জন্য কমরেড এবং বন্ধুগণ, আমার যেটা বলার কথা, লড়াইটা হলো ভাতের লড়াই, লড়াইটা হলো কাজের লড়াই। আর ওদিকে বিজেপি আর এদিকে তৃণমূল, এদের তলায় তলায় সাঁট আছে, এদের তলায় তলায় সেটিং আছে। সেই জন্য দেখতে পান না ভারতবর্ষের অন্য রাজ্যে ইডি আর সিবিআই গিয়ে বিরোধী দলগুলোকে ভাঙে, আর পশ্চিম বাংলায় ইডি আর সিবিআই এসে তৃণমূল কংগ্রেসের কোন নেতার কান ধরে টানছে, চুল ধরে টানছে, পেটে সুড়সুড়ি দিচ্ছে। কিন্তু ওরাও জানে, আমরাও জানি। এই তো বর্ধমান জেলা, ওই যে রিনুদা একটু আগে বললো না, কলকাতাতে আজকে একটা মিটিং হয়েছে 75-25-এর ভাগ তৈরি করতে। প্রত্যেক দিন আমার এই যে পিছন দিকে আমাদের যে এনএইচ আছে, প্রত্যেক দিন এখান থেকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা থেকে মাটির তলার কয়লা, মাটির তলার কাঁকড়, এখানকার বালি, এখানকার লোহা কারা চুরি করছে, আর কেমন করে সেই টাকা কলকাতায় কোথায় গিয়ে পৌঁছচ্ছে, ওরা সব জানে। ইডি সিবিআই সব জানে। কিন্তু যেহেতু সেটিং আছে, সেই জন্য পাকা মাগুর দুটোর ওকে ওরা স্পর্শ করে না। সবাই জানে যে তৃণমূল যদি চোর হয়, এরা যদি 100 দিনের টাকা মারে, আবাস যোজনার টাকা মারে, পঞ্চায়েতের টাকা মারে, কয়লার টাকা মারে, গরুর টাকা মারে, এইসব দাদা সব আছে আর কি। আর ওদিকে বিজেপিটা হলো ডাকাত। এরা পশ্চিমবাংলাকে লুট করছে, ওরা গোটা দেশকে আদানির জন্য লুট করার জন্য খুলে দিয়েছে। লকডাউনের পর কলকারখানাগুলো উঠে গেছে। লোকসভা ভোটের আগে মোদি বলেছিলেন, मेरे सरकार आने का बाद साल में 2 करोड़ नौजवान की बहाली होगी।
বছরে 2 কোটি করে বেকারের কাজ হবে। 10 বছর হয়ে গেল, তাহলে 10 বছরে 10 দুগুণে 2, 20 কোটি বেকারের কাজ হওয়ার কথা। 20 কোটি বেকারের কাজ হওয়া তো দূরের কথা, যারা কাজ করছিলেন তাদের কাজ চলে গেছে। আর ওই শুনে আমাদের ওই ভদ্র মহিলা, এই 3 সন্ধে হয়ে যাচ্ছে, আমি আর নাম করছি না, আপনাদের কারো কারো অনিষ্ট হতে পারে, তো সেই ভদ্র মহিলা বললেন, হ্যাঁ আমি কিসে কম আছি, তুমি যদি বছরে 2 কোটি করে বেকারের কাজ দাও ভারতের সরকার, আমি পশ্চিম বাংলায় 2 লাখ করে বছরে বেকারের কাজ দিয়ে দেব। 13 বছর রাজত্ব হয়ে গেল, এবার ঘন্টি বেজে গেছে। এই 13 বছরের রাজত্বে 13 দুগুণে 2 যদি হয় 26 লক্ষ বেকারের কাজ পশ্চিম বাংলায় হওয়ার কথা। কত কাজ হয়েছে? সরকারি দপ্তরগুলোতে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। বামফ্রন্টের সময় মাস্টার মশাই সরকারি কর্মচারী মিলিয়ে 10.5 লক্ষ মানুষ মাস্টার মশাই এবং কর্মচারী রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন পেতেন, পুলিশেরাও পেতেন। আর আজকে পশ্চিম বাংলায় 3.5 থেকে 4 লক্ষ মাত্র রাজ্য সরকারের কোষাগার থেকে যারা মাইনে পান, মাস মাইনে পান, তারা। সব জায়গাতে এখন সিভিক চলছে, মাস্টার মশাই সিভিক, রাস্তায় সিভিক। যারা ভালো আছেন ভালো আছেন, আর যারা ভালো নেই এটা ওটা করছেন, সাবধান হয়ে যান। দিন একভাবে চলবে না, জনগণের খাতায় সবকিছু লেখা হচ্ছে। এখন পুলিশ দিয়ে, পেয়াদা দিয়ে পঞ্চায়েতের ভোটকে, আমরা তো দেখেছি পঞ্চায়েতের ভোটকে করেছে, কিছু ভিডিও আর কিছু থানার অফিসাররা পঞ্চায়েতের ভোট করেছেন। কিছু করার নেই, চাকরি বাঁচাতে ওরা করেছে, কারণ ওরা জানে যে পঞ্চায়েতের ভোটের মধ্য দিয়ে সরকারের বদল হবে না। তো আমার কথা হলো এই, জনগণের খাতায় হিসেব আছে, অসুবিধা কিছু নেই, জনগণের কাছে হিসাব যা করছেন করে যান, সব জমা হচ্ছে ব্যাংকে জমা। আর এই পাপের ব্যাংকে যে জমা হচ্ছে, এটা মোদির ব্যাংক নয় যে আদানি আম্বানিকে দিয়ে দেবে। পাপের ব্যাংকে যে জমা হচ্ছে, সেই জমা খরচের হিসেব জনগণের খাতায় হয়। তাহলে বারবার ঘুঘু ধান খাবে না, বারবার নেড়া একই বেলতলা দিয়ে যাবে না, বারবার পঞ্চায়েতের ভোট বিডিও কিংবা পুলিশ অফিসাররা করবে না। বাংলা যাচ্ছে, বর্ধমান জেলা যাচ্ছে, পঞ্চায়েতের ভোটে তার নমুনা হয়েছে। সব জায়গায় মানুষ লড়াই করেছে, তৃণমূল আর বিজেপিটাকে একসঙ্গে হারানোর জন্য লড়াই করেছে। আমি আমার কথাকে এবার একদম গুটিয়ে আনবো। কথা হলো এই, কে রাজনীতি মানে কে এমএলএ হবে, কে এমপি হবে, কে সরকার গড়বে, কে পঞ্চায়েত মেম্বার হবে না। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো রাজনীতি হলো যে কৃষক ফসল বুনেছে অথচ সে ফসলের দাম পায় না, তার দাম পাওয়ার যে লড়াই, রাজনীতি মানে হলো কৃষকের ফসলের দাম পাওয়ার লড়াই। যে ক্ষেত মজুর কাজ করে মজুরি বকেয়া পড়ে আছে, প্রতিদিন সে ঠকছে, সেই ক্ষেত মজুরের বকেয়া মজুরি আদায়ের লড়াইয়ের নাম হলো রাজনীতি। চোরগুলোর বিরুদ্ধে মানুষ যাতে একটু ভালো করে থাকতে পারে, সেই লড়াইয়ের নাম রাজনীতি। যে বেকার ছেলেটা পড়াশুনো করেছে, তার বাপ মা অনেক কষ্ট করে তাকে পড়িয়েছে, অথচ কোনো কাজ নেই, বেকারের খাতায় নাম তুলতে তার কষ্ট হয়, যন্ত্রণা হয়। বেকারত্বের জীবনকে অবসানের জন্য যে লড়াই, কাজের লড়াই, রাজনীতি মানে হলো তাই। আজকে গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ চলে যাচ্ছে। দুটো সরকার যেদিকে যাচ্ছে, আগামী দিনে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর পড়াশোনা করতে পারবে না। তাই গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের ঘরে ছেলে মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, তার যে লড়াই, সেই লড়াইটার নাম রাজনীতি। আমি আমার কথা বলতে পারবো নির্ভয়ে, সেইটাকে বজায় রাখার নাম রাজনীতি। আমার যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসটাকে আমি পালন করতে যেতে পারি নির্ভয়ে, নির্বিঘ্নে, সেই লড়াইটার নাম হলো রাজনীতি। আজকে আমাদের দেশ এবং রাজ্যে যে দুটো সরকার চলছে, এরা ভাগ দেওয়ার কেউ নয়, এরা মানুষকে কিল মারার গোসাই। কে কিল মারছে? ওদের কিল মারার পদ্ধতিটা আলাদা। আজকেই খবরের কাগজে একটা খবর বেরিয়েছে, আমাদের ভারতবর্ষে আম্বানি সাহেব 12টা মিডিয়ার মালিক, 72টা মিডিয়ার মালিক। আর এই 72টা মিডিয়ায় যে দর্শক সংখ্যা, সেই দর্শক সংখ্যা হলো 80 কোটি। তাহলে ওরা জনগণকে ভাগ দিতে পারে না। কৃষক কষ্টে থাকে,
শ্রমিক কষ্টে থাকে, ক্ষেত মজুর কষ্টে থাকে, বেকার যুব ছাত্ররা কষ্টে থাকে, মা বোনেরা কষ্টে থাকে, যে যার নিজের কথা বলতে চায় তারা কষ্টে থাকে। অথচ সেই মানুষ যাতে এক হতে না পারে, রাম রহিম যাতে এক হতে না পারে, কৃষক শ্রমিক ক্ষেত মজুর যাতে এক হতে না পারে, বাঙালি বিহারি যাতে এক হতে না পারে, নারী পুরুষ যাতে এক হতে না পারে, ওরা জাতের নামে ধর্মের নামে মানুষকে ভাগ করে। আর ওদের হয়ে এই ভাগের খেলাটা খেলে। ওই যে বললাম 72টা চ্যানেলের মালিক আম্বানি, 80 কোটি মানুষ ওদের চ্যানেলের দর্শক, তাদের কানে বিষ ঢালছে, তাদের কানে গরল ঢালছে, মানুষদেরকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। তাই গত ভোটগুলোতে ওরা মানুষের কাছে গিয়ে বলেছিল তৃণমূলটা খুব খারাপ, এটাকে যদি আটকাতে হয় তাহলে এখন বিজেপিকে ভোট দিতে হবে। গত বিধানসভায় গিয়ে বলেছিল বিজেপি যদি চলে আসে আরো খারাপ হবে, বিজেপিকে যদি আটকাতে হয় তৃণমূলটাকে ভোট দিতে হবে। বাংলার মানুষ বিশ্বাস করেছিল ওদের এই কথাতে। তলায় তলায় আরএসএস টেলিভিশনের চ্যানেল, এখন বাংলার মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে তৃণমূলটা চোর যদি হয় ওরা ডাকাত। তৃণমূল বিজেপি উভয়ে ধর্মের নামে জাতের নামে মানুষকে ভাগ করে দিয়ে মানুষের কাছ থেকে এক মুঠো ভাতের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিতে চাইছে, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নিতে চাইছে, তার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আলোর বদলে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। তাই গায়ে গঞ্জে পঞ্চায়েতের ভোটে যে লড়াইয়ে মানুষ জোট বেঁধেছে যে তৃণমূল আর বিজেপি এই দুটোকে একসঙ্গে হারানো যায়। দুর্গাপুরের শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য, বর্ধমানের কৃষিকে বাঁচানোর জন্য, ক্ষেত মজুরের দাবি আদায়ের জন্য, কর্মসংস্থানের জন্য, শিক্ষার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মা বোনদের মান সম্মানের জন্য, আর নিজের নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকারের জন্য তৃণমূল আর বিজেপি এই উভয় শক্তিকে পরাস্ত করে লাল ঝান্ডাকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। গায়ে গঞ্জে কলে কারখানায় মানুষ আবার লাল ঝান্ডার সঙ্গে জোট বাঁধছে। এই যে দীপশিতা এখানে বলল, ওরা হলো নতুন প্রজন্মের আমাদের আন্দোলনের কর্মী। আজকে শহরে গ্রামে নতুন নতুন ছেলে মেয়েরা বামপন্থীদের লড়াই আসছে। তাই আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এই তৃণমূল বিজেপি একে পরাস্ত করে জনগণের যে শক্তি বামপন্থীদের নেতৃত্বে, সেই শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হয়। বন্ধুগণ, আজকে সমাবেশের যে আহ্বান এখান থেকে জানানো হয়েছে, আমরা আশা করব যে সেই আহ্বানকে নিয়ে সমস্ত এলাকাতে বাড়ি বাড়ি প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার, মানুষের ঐক্যকে আরো প্রসারিত করা, আরো দীর্ঘ করা, মানুষকে আরো জোটবদ্ধ করার লক্ষ্য নিয়ে আমরা সবাই নিজের নিজের এলাকায় ফিরে যাব, এই আশা রেখে আজকের এই সমাবেশের কাজ এখানেই শেষ ঘোষণা করছি।